সকলকে নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই চ্যানেল ইজ englishhub.com40। এখানে ইংরেজি বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয় এবং এই আলোচনার ভিত্তিতে আমরা আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারি। যেখানে দাঁড়িয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ, ইংরেজি শিখতে গেলে প্রত্যেক পরিবারের, বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছো, প্রত্যেক পরিবারের শিশুদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ। কেননা প্রথম থেকেই যদি আমরা ইংরেজি ভালোভাবে শিখতে পারি তাহলে বড় হয়ে আমাদের কোনো অসুবিধার কারণ এসে দাঁড়াবে না। আজকে আমাদের এখানে যে বিষয়টা আমরা শুরু করব, বিষয়টার নাম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এনহ্যান্স ইওর নলেজ অ্যাবাউট সেন্টেন্স। নিচে দেখুন দুটো বিষয় লেখা রয়েছে। বিষয় দুটি হচ্ছে, একটি হচ্ছে বাক্য গঠন, ক্যারেক্টারিস্টিক্স এবং তার ডেফিনিশন। কিভাবে আমরা বাক্য গঠন করব এবং তার বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু প্রথম থেকে শিখে নেব। কেননা এই প্রথম ধাপ যদি আমরা ঠিকমতো শিখতে না পারি, পরের ধাপগুলোতে আমাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। তাহলে প্রথম থেকে বাচ্চারা, বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছো তাদের একটু আমরা এভাবেই শেখাতে চাইছি। একটু আমরা দেখে নিই প্রথমেই আমাদের যে বিষয়টা রয়েছে, একটু আমরা দেখে নিই দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে আমরা যে বিষয়গুলো একটু আমরা এখানে লক্ষ্য রাখবো, ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্টেন্স। দেখুন এখানে খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে স্টাডি দ্য ফলোয়িং গ্রুপস অফ ওয়ার্ডস অ্যাটেন্টিভলি। নিচের শব্দ সমষ্টিগুলো মনোযোগ সহকারে পড়ো। আমরা যেটা মনোযোগ সহকারে পড়ব, আমরা একবার দেখে নেব যে কি কি রয়েছে এখানে। এই বিষয়টা আমরা একবার ভালো করে দেখে নিই। দেখুন লেখা রয়েছে বাড়ি যায়, গোজ হোম। পরের বিষয়টা আমরা আসি, সে ভাত, অর্থাৎ হি রাইস। তারপরের বিষয়টা বিহু মাঠ, অর্থাৎ বিহু ফিল্ড। এখানে দেখুন নিচে একটি প্রশ্ন করা হয়েছে, আর দেয়ার এনি কমপ্লিট সেন্স ফর দ্য অ্যাবভ সেন্টেন্সেস। উপরের যে বাক্যগুলো রয়েছে এটা কি পূর্ণ অর্থ প্রকাশ করছে? এবার আমরা একটু দেখে নিই উত্তর কি আসবে। নো। আমরা সকলেই জানি এটা উত্তর নো, কেননা সেন্টেন্সগুলো পড়েই আমরা বুঝতে পারছি যে এগুলোর পূর্ণ অর্থ প্রকাশ করছে না। তাহলে আমরা এর পরবর্তীতে একটু দেখি। এখান থেকে একটু দেখলে পুরোটা ভিডিওটার যদি আমরা দেখতে পারি তাহলে আশা করব সকলের একটি জ্ঞান তৈরি হবে এবং নলেজ আমরা তৈরি করতে পারব। এরপরে আমরা আসি, নাও ইউ অল আর রিকোয়েস্টেড টু রিড দ্য ফলোয়িং এক্সাম্পলস উইথ গ্রেট অ্যাটেনশন। নিচের উদাহরণগুলো খুবই মনোযোগ সহকারে আমরা এগুলো পড়ব। আমরা একটু দেখে নিই এবার আমরা কি আছে। হি গোজ হোম, সে বাড়ি যায়। হি ইটস রাইস, সে ভাত খায়। বিহু প্লেজ ইন দ্য ফিল্ড, বিহু মাঠে খেলা করে। তাহলে আর দেয়ার এনি কমপ্লিট সেন্স ফর দ্য অ্যাবভ সেন্টেন্সেস। ওপরে বাক্যগুলো কি পূর্ণ অর্থ প্রকাশ করছে? আমরা প্রথমে যে বাক্যগুলো দেখলাম এবং দ্বিতীয়বারে যে বাক্যগুলো দেখলাম, এই দুটোর মধ্যে কোনটা অর্থ প্রকাশ করছে আমরা একটু দেখে নেব। তাহলে দেখা গেল কোনো শব্দ সমষ্টি একটি সেন্টেন্স বা বাক্যে অর্থ পরিণত হতে গেলে তার মধ্যে অবশ্যই অর্থের সম্পূর্ণতা থাকতে হবে। একটি অর্থের সম্পূর্ণতা না থাকলে সেটাকে আমরা বাক্য বলতে পারি না। নাও উই ক্যান সে দ্যাট গ্রুপস অফ ওয়ার্ডস হুইচ মাস্ট হ্যাভ কমপ্লিট সেন্স অর মিনিং। সো মাস্ট হ্যাভ কমপ্লিট সেন্স অর মিনিং, একটি বাক্যের মধ্যে কিন্তু তার মিনিং এবং অর্থ প্রকাশ করতেই হবে। যদি অর্থ প্রকাশ না করে সেটিকে আমরা কোনোভাবেই সেন্টেন্স বলতে পারি না।
প্রথমে আমরা যে সেন্টেন্সগুলো দেখেছিলাম, গোজ হোম, হি রাইজ, বিহু ফিল্ড, এগুলো কিন্তু সেন্টেন্স নয়। বাট দ্বিতীয়বার আমরা যখন দেখছি, দেখুন, হি গোজ হোম, সে বাড়ি যায়, হি ইটস রাইস, সে ভাত খায়, বিহু প্লেজ ইন দ্য ফিল্ড, বিহু মাঠে খেলা করে। তাহলে এটা একটা অর্থ প্রকাশ করছে। তাহলে আমরা এখানে এগুলোকে বাক্য বলতে পারি। এবার আমরা একটু আসি। On the other hand, it is very interesting matter is that if we write the above examples according to the following ways, আমরা যদি এভাবে উপরের বাক্যগুলো যেটা অর্থ প্রকাশ করছিল, এবারে আরেকটি চমৎকার বিষয় হলো, আমরা যদি উপরের উদাহরণগুলি নিচের মতো করে লিখি তাহলে কি অর্থ, কি কোনো অর্থ প্রকাশ করছে আমরা একবার দেখে নিই। গোজ হোম, হি, যায় সে বাড়ি, হি রাইস ইটস, খায় ভাত সে, বিহু ইন ফিল্ডস প্লেস, বিহু করে মাঠে খেলা। এবার আমরা এখানে দেখছি এভাবে উপরের গ্রুপস অফ ওয়ার্ডস আমরা যেগুলো দেখছি সেগুলো সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয় না। তাহলে দেখা গেল শব্দ বা ওয়ার্ডগুলোকে যার যার নিজস্ব জায়গায় ব্যবহার করা চাই, না হলে তারা কোনো বাক্য গঠন করতে পারবে না। তাহলে ঠিক ঠিক জায়গায় যদি শব্দগুলো ঠিক ঠিকভাবে বসানো না হয় তাহলে দেখা যাবে তার অর্থ সম্পূর্ণ হচ্ছে না এবং অর্থ প্রকাশও করছে না, তার ফলে সেটা বাক্যে পরিণত হচ্ছে না। আমরা এর আগের স্লাইডে যেটা দেখেছিলাম, হি গোজ হোম, এটি একটি অর্থ প্রকাশ করছে, বাট ওই তিনটি শব্দ নিয়ে আমরা পরে আবার সাজিয়েছি গোজ হোম হি। দেখুন এই যে স্লাইডে আছে। তাহলে এটা কিন্তু আমরা শব্দগুলো পরপর লিখেছি কিন্তু কোনো যে জায়গায় যে শব্দটা বসানোর কথা সেটা আমরা বসাইনি। তার ফলে কি হয়েছে, এখানে কোনো অর্থ প্রকাশ করছে না এবং তার ফলে কোনো বাক্য গঠনও হচ্ছে না। নাও we can say that words must have arranged in the correct order. তাহলে কারেক্ট অর্ডার অনুসারে আমাদের বাক্য কিন্তু সাজানো, শব্দগুলোকে কারেক্ট অর্ডার অনুসারে সাজাতে হবে। না সাজালে কিন্তু শুধুমাত্র পরপর যদি আমরা শব্দ বসিয়ে দিই তাহলে কিন্তু বাক্য তৈরি হবে না। এবার আমরা একটু পরে আসি। অ্যাকর্ডিং টু দ্য above discussion, we can say that the following three main characteristics of a sentence are, তিনটে বৈশিষ্ট্য কিন্তু সেন্টেন্সের ক্ষেত্রে বা বাক্যের ক্ষেত্রে অবশ্যই দরকার। কি সেটা আমরা একবার দেখে নিই। কি দেখব আমরা এবার একটু দেখে নিই আমরা। দেখুন, কমপ্লিটনেস অফ সেন্স, অর্থের পূর্ণতা। অর্থের পূর্ণতা কিন্তু অবশ্যই দরকার। অর্থের পূর্ণতা না হলে কোনো বাক্য গঠন হয় না। 2, কারেক্ট অর্ডার, যথাযথ শৃঙ্খলা। কারেক্ট অর্ডার না হলে কোনো বাক্য গঠন হয় না। কারেক্ট অর্ডার আমরা দেখেছি, হি গোজ হোম লিখেছি, তারপরে আমরা পরের বাক্যেই আমরা একটু লিখলাম যে গোজ হি হোম, এইভাবে যদি আমরা সাজিয়ে দিয়েছি। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা যথাযথ স্থানে শব্দগুলোকে বসানো হয়েছে আর একটা যথাযথ স্থানে শব্দগুলোকে বসানো হয়নি, তার ফলে অর্থ প্রকাশ করেনি। তাহলে আমরা এখানে বলতে পারি কারেক্ট অর্ডার। আরেকটি দেখুন, কম্বিনেশন অফ ওয়ার্ডস। কম্বিনেশন অফ ওয়ার্ডস, শব্দ সমষ্টি। শব্দ সমষ্টি আমরা কম্বিনেশন, ওয়ার্ডের কম্বিনেশন থাকতে হবে, না হলে কিন্তু আমাদের সেন্টেন্স বা বাক্য তৈরি হবে না। তাহলে আমরা সেন্টেন্স বা বাক্য গঠন করতে গেলে যে তিনটে বিষয় মনে রাখা দরকার, এক হচ্ছে কমপ্লিটনেস অফ সেন্স, অর্থের পূর্ণতা। 2 হচ্ছে কারেক্ট অর্ডার, যথাযথ শৃঙ্খলা বা যথাযথভাবে সাজাতে হবে। কম্বিনেশন অফ ওয়ার্ডস, শব্দ সমষ্টি থাকতে হবে, না হলে কিন্তু আমাদের এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাহলে কিন্তু কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। এই তিনটে যারা ছাত্রছাত্রী আছো তারা ভালোভাবে এই তিনটে বিষয় মনে রেখো।
বারবার এটা অনুরোধ করা হচ্ছে, এই তিনটে বিষয় খুবই প্রয়োজন একটি বাক্য গঠন করতে গেলে। এইবার আমরা আসছি, একটু দেখে নিই। উপরের আলোচনার ভিত্তিতে আমরা নিম্নরূপভাবে বাক্যের বা সেন্টেন্সের সংজ্ঞা দিতে পারি। একটা সংজ্ঞা কি, এবার ডেফিনেশন আমরা চলে আসি যে কিভাবে এটা তৈরি হয়। সংজ্ঞাটা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার ভিত্তিতে আমরা একটা সংজ্ঞা এখানে দিতে পারি। উই ক্যান গিভ এ ডেফিনেশন in accordance with the above characteristics of a sentence। আমরা কি above characteristics of a sentence মানে উপরের যে বৈশিষ্ট্যগুলো, তিনটে বৈশিষ্ট্য দেখলাম, এই তিনটে বৈশিষ্ট্য সকলে খুব ভালোভাবে মনে রাখবে যে কমপ্লিটনেস অফ সেন্স অর্থের পূর্ণতা, কারেক্ট অর্ডার যথাযথ শৃঙ্খলা, কম্বিনেশন অফ ওয়ার্ডস শব্দের সমষ্টি। এই তিনটে খুব ভালোভাবে মনে রাখবে। এই তিনটেই হচ্ছে ডেফিনেশনের একটা মূল জায়গা। এবার আমরা আসছি, দেখো ডেফিনেশনটা আমার খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এ সেন্টেন্স ইজ এ কম্বিনেশন অফ ওয়ার্ডস, যেটা বারবার বললাম, সেন্টেন্স ইজ এ কম্বিনেশন অফ ওয়ার্ডস অ্যারেঞ্জড ইন সাচ অ্যান অর্ডার, একটা অর্ডার দরকার, যথাযথ কারেক্ট অর্ডার, দ্যাট ইজ এক্সপ্রেসেস এ কমপ্লিট সেন্স অফ মিনিং। তাহলে কমপ্লিট সেন্স অফ মিনিং আমাদের থাকতেই হবে, না হলে কিন্তু একটি বাক্য গঠন হয় না। এবার আমরা যেটা দেখব, বাক্য হলো এমনভাবে সাজানো শব্দগুচ্ছ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। তাহলে শব্দগুলো সাজানো এমনভাবে হতে হবে যেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে। এই অপূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করলেই কিন্তু এটা বাক্যে পরিণত হচ্ছে, আর পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ না করলে এটা বাক্যে পরিণত হচ্ছে না। আমরা যেমন তেমনভাবে যদি সাজিয়ে রাখি তাহলে কিন্তু অর্থ প্রকাশ করবে না। আর একটা জিনিস বলি, বাক্য গঠন করতে গেলে যে জায়গাটা দরকার, প্রথমেই আমাদের প্রত্যেক বাক্যের নিয়ম হচ্ছে সাবজেক্ট। প্রথমেই সাবজেক্ট থাকবে, তারপরে কিন্তু ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট। অর্থাৎ এই তিনটে জায়গা আমরা খুব মনে রাখবো। এটাই শব্দের সাজানোর নিয়ম এবং এইভাবেই সাজাতে হবে। প্রথমেই থাকবে সাবজেক্ট, অর্থাৎ আমরা যেটা বলি কর্তা, তারপরে ক্রিয়া থাকবে, তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স, তারপরে বাক্যের অন্যান্য বিষয়গুলো থাকতে পারে। এইটুকুই আজকে আলোচনা করব। তোমরা ছোট ছোট করে এগুলো শিখতে থাকো, দেখবে একদিন একটা বৃহৎ আকার ধারণ করবে এবং ইংরেজি যে গ্রামার তাতে তোমার পূর্ণতা পাবে এবং ভালো একটি জ্ঞান সঞ্চয় করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সকলকে আরেকবার নমস্কার। একটু ভালো লাগলে সকলেই লাইক করবেন। আশা করি এইভাবে শিখতে থাকলে ছাত্র বা ছাত্রীরা তারা একটি পূর্ণতা অর্জন করবে এবং আগামী দিনে ইংরেজিতে ভালোভাবে অনর্গলভাবে তারা লিখতে পারবে এবং আশা করি বলতেও পারবে। সকলকে আরেকবার নমস্কার। সকলে ভালো থাকবেন, চুটিয়ে আনন্দ করুন এবং চুটিয়ে আনন্দের সঙ্গে পড়াশোনাটা বজায় রাখুন। নমস্কার।